চট্টগ্রাম অঞ্চলে বানভাসীদের বেঁচে থাকার লড়াই, ত্রাণ বিতরণের সমন্বয়হীনতায় বাড়ছে দুর্ভোগ। আমরা বিলের বৃষ্টি বাড়ার জন্য এখানে কোনো ত্রাণ এখানে আসে না। ইউনিয়ন পরিষদ থেকে একটা ওয়ার্ডে যদি 5 জনের জন্য বরাদ্দ যায় তাহলে নিশ্চয়ই এটা বুঝেন আপনারা। শত শত কোটি টাকা খরচের পরও জলজটের নাকাল ঢাকাবাসী, বুঝে শুনে উন্নয়ন প্রকল্প নেয়ার পরামর্শ। সংবিধান সংশোধনের সংসদে বিশেষ কমিটি, সংস্কার পরিষদ না করায় বিরোধী দলের ওয়াকআউট। রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ফ্রান্স স্পেনের দ্বৈরথ, স্পটলাইটে এমবাপ্পে, লামিন ইয়ামাল। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিরন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। এক সপ্তাহ পর নামতে শুরু করেছে চট্টগ্রামের বানের পানি। দেরিতে হলেও বানভাসী মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে সরকারি সহায়তা। এমনকি সংসদ সদস্যরাও এলাকায় গেছেন বন্যা শুরুর 4-5 দিন পর। মাঠ পর্যায়ে অভাব আছে সমন্বয়েরও। স্থানীয়রা বলছেন অনেক স্থানে তৃণমূলের জনপ্রতিনিধি না থাকায় বেড়েছে সংকট। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। ফুলে ফেপে ওঠা ডলু খাল, যার পানি গড়ায় সাতকানিয়ার বিস্তীর্ণ জনপদে, এমন রুদ্ররূপ শঙ্খ নদীরও। উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে এক সপ্তাহ ধরে তলিয়ে আছে গোটা এলাকা। নিষ্কাশন দুর্বলতায় বাঁশখালী, চন্দনাইশ আর লোহাগাড়াও আছে পানির নিচে। সুইচ গার্ডের জন্য আমাদের রেল লাইন হয়ে আমাদেরকে পানিটা ব্লক করে দিয়েছে, তার জন্য পানিগুলো যেতে পারতেছে না। থমকে গেছে জনজীবন, বিপর্যস্ত লাখো মানুষ। বিদ্যুৎ সরবরাহ না থাকায় সন্ধ্যায় নামে অন্ধকার। খাবার আর ওষুধের অপ্রতুলতায় নিদারুণ কষ্টে বানভাসীরা। এমন দুর্বিষহ সময়ে ত্রাণ সহায়তায় এগিয়ে আসে সরকার। তবে অভিযোগ, প্রশাসনের তরফে ত্রাণ সহায়তায় নেই সমন্বয়। এমন বাস্তবতায় বেসরকারি উদ্যোগী বড় ভরসা। আমরা বিলের বৃষ্টি বাড়ার জন্য এখানে কোনো ত্রাণ এখানে আসে না। কারেন্ট নাই, খাবারের প্রবলেম, শুকনো খাবারের প্রবলেম, ওরা কোনো মতো বাসা থেকে বেরোতে পারতেছে না। ইউনিয়ন পরিষদ থেকে একটা ওয়ার্ডে যদি 5 জনের জন্য বরাদ্দ যায় তাহলে নিশ্চয়ই এটা বুঝেন আপনারা। মূলত 6 জুলাই থেকে বাড়তে থাকে পানি। ক্রমেই পানিবন্দী হয়ে পড়ে মানুষ। তাদের অভিযোগ, সংসদ সদস্যদের এই সংকট ছুঁয়ে যেতে সময় লেগেছে 4 দিন। তাদের মাঠে দেখা গেছে শুক্রবার থেকে। আর কঠিন এই সময়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের অনুপস্থিতি বাড়িয়েছে সংকট। জনপ্রতিনিধি এরা থাকলে লোকাল গভর্নমেন্ট, ইউনিয়ন পরিষদ মেম্বার, এরা সবচেয়ে জনগণের কাছে যেতে পারে। জনপ্রতিনিধি থাকলে তো পকেট থেকে ত্রাণ সহযোগিতা কিছু না কিছু দিত। অবশ্য প্রশাসন বলছে সব পক্ষকে সাথে নিয়ে সমন্বয় করে লাঘবের চেষ্টা চলছে দুর্ভোগ। প্রত্যেক ইউনিয়নের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করেছে। ট্যাগ অফিসারের সঙ্গে সকল দপ্তর সংস্থার একটা করে কমিটির মতো আছে। তারা তাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কাজ করছে। সমন্বয় জোরদার না হলে সরকারি উদ্যোগ যেমন ভেস্তে যাবে, তেমনি কষ্ট ভারী হবে অসহায় মানুষদের, মত ভুক্তভোগীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। ইচ্ছে মতো পাহাড় কেটে বসতি স্থাপন, গাছ কেটে বন উজাড়, ভূমিকম্প কিংবা অতিবৃষ্টির কারণেই হয় পাহাড় ধস। ভূতত্ত্ববিদদের মতে যা মূলত ভূ বিপর্যয়। আর এই সংকট মোকাবেলায় পার্বত্য এলাকার জেলা সদরের ভূতাত্ত্বিক ম্যাপ তৈরির কাজ চলছে। তবে পর্যাপ্ত ফান্ডের অভাবে এগুচ্ছে না ভূমিধস সতর্কতা যন্ত্র বসানো ও ম্যাপিংয়ের কাজ। শামীমা সুলতানার রিপোর্ট। 4 থেকে 4.5 দশক আগেও পার্বত্যাঞ্চলে স্যাটেলাইট ইমেজ ছিল এমনই, চারদিকে সবুজ বনভূমি। কালের বিবর্তনে বদলেছে সেই ভূচিত্র, কমেছে মা গাছ, বেড়েছে বসতি, উন্নয়নের ডামাডোল। সব মিলে অনেকটা ন্যাড়া হবার জোগাড় পাহাড়। কিন্তু যখনই পাহাড় ধস হয়, মানুষ মরে, তখনই শুরু হয় আলোচনা, কারণ অনুসন্ধান। ভূতাত্ত্বিকরা বলেন পাহাড় ধস একটা জিও হ্যাজার্ড বা ভূ বিপর্যয়। এটি রোধ করতে চাইলে আগে পাহাড়ের গঠন বুঝতে হবে। এদেশের সিলেট থেকে চট্টগ্রামের পাহাড় টারশিয়ারি যুগের নরম বালুমাটির বিন্যাস, তার উপর এটি ভূমিকম্প প্রবণ,
ফাটল রেখায়ও বটে। বিভিন্ন ধরনের স্টাডি কিন্তু অনগোয়িং চলছে, আমরাও করেছি স্টাডি, কিন্তু স্টাডি করে যদি স্টাডিগুলো ইমপ্লিমেন্টেশনে না যাওয়া হয়, মানুষজনকে অ্যাওয়ারনেস দিতে হবে। পাহাড়কে স্টেবল করার জন্য অনেকগুলো টেকনোলজি আছে। একটা হলো স্লোপ কমায় দেওয়া, যাতে ডিফরেস্টেশন না হয়, উপরে গাছপালা লাগায় দেওয়া, এটা একটা করে দিতে পারে। আর একটা অনেক সময় জায়গায় ফেন্সিং করা হয়। পাহাড়ের গঠন বুঝে বসতি গড়া, বনভূমি ফিরিয়ে আনার উপর জোর দেন ভূতাত্ত্বিকরা। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইতোমধ্যে পাহাড়ি জেলা সদরগুলোর ভূত্বকের মানচিত্র তৈরি করেছে। তবে প্রয়োজনীয় ফান্ডের অভাবে ভূকম্পন পরিমাপ ও পাহাড় ধসের সতর্কতা যন্ত্র বসানো কিংবা গোটা এলাকার জিও ম্যাপিং এর কাজ এগোয়নি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এলাকা বেজে আমাদের হ্যাজার্ড জোনেশন ম্যাপ অথবা আমরা যদি বলি ওখানকার ভূমির বৈশিষ্ট্য কী বা জিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, ওটার সাথে মিল রেখে যে কী ধরনের এবং বৃষ্টিপাতের ক্যারেক্টারিস্টিক্সের সাথে মিল রেখে ওই এলাকাগুলোতে জন্য আলাদা আলাদা করে আর্লি ওয়ার্নিং যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ওখানকার মানে ল্যান্ডস্লাইড জনিত ক্ষয়ক্ষতি আমরা কিছুটা কমাতে পারি। পুরো এলাকাটাকে কভার করার জন্য বর্তমানে জিএসবি একটা প্রজেক্ট সাবমিট করেছে, যেটা ফরেন ফান্ডিংয়ের জন্য। অর্থাভাব, উদ্যোগ, সচেতনতা কিংবা সমন্বয় যারই অভাব থাকুক, দিন শেষে বছর বছর পাহাড় ধসছে, মানুষ মরছে। এই মৃত্যুর মিছিল থামাবে কে? শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। খানিকক্ষণ বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় দুর্বিষহ জলাবদ্ধতা। ঘন্টার পর ঘন্টা পানি জমে থাকে অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে। অথচ ঢাকার জলাবদ্ধতা নিরসন, ঢাকা শহরের খাল ও ড্রেন পরিষ্কার আর বর্জ্য ব্যবস্থাপনায় প্রতি বছরই বরাদ্দ থাকে শত কোটি টাকা। প্রশ্ন উঠছে, বিপুল অর্থ ব্যয়ের পরও কেন জলাবদ্ধতার স্থায়ী সমাধান হচ্ছে না? মেগা সিটি ঢাকা। প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশিত হতো চারপাশের নদ নদী এবং নগরের ভেতর দিয়ে প্রবাহিত অসংখ্য খালের মধ্য দিয়ে, কিন্তু সেই স্বাভাবিক ব্যবস্থাই আজ নানা সংকটে। দখল ও ভরাট হয়ে বিলীন হয়ে গেছে নগরীর অনেকগুলো খাল। যেগুলো টিকে আছে সেগুলোর অনেক অংশই দূষণ ও বর্জ্যে ভরাট। চারপাশের নদীর নাব্যতাও কমেছে, সেই সাথে ড্রেন এবং খালে বর্জ্য ফেলার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলাফল, একটু মুষলধারে বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। কোথাও কোথাও সেই পানি নামতে লেগে যায় কয়েক ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ন্যাচারাল যে কানেক্টিভিটি নষ্ট করেছি শুধু না, আমাদের কি খাল দখল করে সেখানে সুরম্য অট্টালিকা, কৃত্রিম যে ড্রেন অল্প বিস্তর করেছি, সেটার সাথে আবার এই প্রাকৃতিক ড্রেনের যে সংযোগস্থল, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা হয় বসতবাড়ি করেছি, না দেখা যাবে ময়লা আবর্জনায় পানি আর ফ্লো হতে পারে না। 2020 সালে ঢাকার খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে যায় 2 সিটি কর্পোরেশনের কাছে। ঢাকা উত্তর সিটি 2024-25 অর্থ বছরে খাল ও ড্রেন পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় করেছে প্রায় 100 কোটি টাকা। আর 2025-26 অর্থ বছরে এই খাতে বাজেট ছিল 150 কোটি টাকারও বেশি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2025-26 অর্থ বছরে খাল উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে 115 কোটি টাকা এবং বর্জ্য ব্যবস্থাপনায় 57 কোটি টাকা বরাদ্দ রেখেছিল। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সময় এসেছে এই মেগা সিটির উন্নয়ন নিয়ন্ত্রণের। ঢাকার আউটফলে যে বন্যা প্রবাহর যে এলাকাগুলো, যেগুলো ইতিমধ্যে বিভিন্ন হাউজিং দিয়ে দখল হয়ে গেছে, যখন জলাবদ্ধতা পরিমাণ বাড়বে, দেখবেন যে আমার এটা আরও স্থায়ী হয়ে যাবে। ড্রেনেজের উন্নয়ন লাগবেই, কিন্তু তার পাশাপাশি উন্নয়ন নিয়ন্ত্রণ, খালগুলোকে খালের মতো রাখে দেওয়া, যত্রতত্র আবাসন নিয়ন্ত্রণ, এটা নিয়েও কর্পোরেশনের কথা বলা উচিত। একই সাথে পলিথিন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ সহ নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সংবিধান সংস্কার কমিশন গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠন করায় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। অধিবেশন থেকে বের হয়ে গণমাধ্যমে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, এই কমিটিতে তাদের নৈতিক সমর্থন নেই।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কমিশন গঠন নিশ্চিত করতে সংসদে সরব থাকবে বিরোধী দল, লড়ে যাবে রাজপথেও। পরে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, সংবিধান সংশোধন ছাড়া বিকল্প নেই। জানান, এজন্য 17 সদস্যের কমিটি করা হবে, যেখানে বিরোধী দলের 5 জন থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে আলোচনার মাধ্যমে সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। যারা গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে বিজয় হবে তাদের। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত। আমাদের লড়াই চলবে এবং আমরা বিশ্বাস করি কখনো কোনো জনপদে জনগণের অভিপ্রায় বা রায় কখনো বৃথা যায় না, সেটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে। সংবিধান সংশোধন কমিটি আমরা এর আগেও করতে চেয়েছিলাম। আমরা 17 সদস্য বিশিষ্ট কমিটি করব। এর মধ্যে আমরা 12 জন সদস্য বিশিষ্ট কমিটি আজকে করেছি, তার মধ্যে বিএনপি থেকে 7 জন, আর প্রতিটি দল থেকে আমরা এক একজন করে নিয়েছি। আওয়ামী লীগ আমলের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তা নিয়ে তদন্তের দাবি উঠেছে সংসদ অধিবেশনে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশজুড়ে 560টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের মেগা প্রকল্প হাতে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। প্রাথমিক বাজেটে প্রতিটি মসজিদের খরচ 13 কোটি টাকা ধরা হলেও পরবর্তীতে তা দাঁড়ায় 21 কোটিতে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আওয়ামী শাসনামলের সেই বহুল আলোচিত প্রকল্প রূপ নিয়েছে মডেল দুর্নীতিতে। নির্মাণের কয়েক বছরের মধ্যেই কোথাও ছাদ চুইয়ে পড়ছে পানি, কোথাও দেখা দিয়েছে বড় ফাটল। সেই মেগা প্রকল্পের দুর্নীতি নিয়ে এবার সরব জাতীয় সংসদ। অধিবেশনে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য তার সম্পূরক প্রশ্নের সময় তুলে ধরেন মডেল মসজিদের বহুবিধ দুর্নীতি, তাগিদ দেন জরুরি তদন্তের। একই সুর শোনা যায় ডেপুটি স্পিকারের কণ্ঠেও। বিগত 16টি বছরে এই মসজিদগুলোতে মডেল মসজিদের নামে, অ্যাপয়েন্টমেন্টের নামে 13 কোটি টাকার বাজেট মডেল মসজিদের জন্য 21 কোটি টাকা পর্যন্ত হয়েছে। কারণ আমার সেনবাগেরটা ঢোকা যায় না, পানি পড়ে। আপনার সেনবাগে যে অবস্থা, আমার দুর্গাপুরে তার চেয়ে ভয়াবহ অবস্থা। সামনে বিরাট বড় একটা পুকুর, এর পিছনে মডেল মসজিদ, একটা ব্রিজ করে মডেল মসজিদে যেতে হবে। ওই স্থানীয় লোকজন নাম দিয়েছে তাজমহল। পরে ধর্মমন্ত্রীর পক্ষের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মসজিদের নামে করা এসব অনিয়ম ধর্মকে অবমাননার শামিল। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল? এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে। আমরা মনে করি এদিন সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক বৃহৎ প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান ধর্মমন্ত্রী। এখানে আছে মাননীয় সদস্য মূল মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। 2 কোটি টাকা দিবি, না হয় 2 দিনের মধ্যে ব্যবসা গুটিয়ে নেবে, এমন হুমকি দেওয়ার পরদিনই চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। ব্যাপক ভাঙচুরের পাশাপাশি লুট করেছে 35 লাখ টাকা। অভিযোগ, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীরা ঘটিয়েছে এই ঘটনা। কারো হাতে রড, কারো হাতে কুড়াল, আবার কারো হাতে অস্ত্র। এলো পাতারি ভাঙচুর চালাচ্ছে একদল দুর্বৃত্ত। সোমবার দুপুরের এই ঘটনা চট্টগ্রাম নগরের বাকুলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল.নেট বা ডিডিএন কার্যালয়ে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বেলা 12টার দিকে হঠাৎ 15-20 জন অস্ত্রধারী সন্ত্রাসী কার্যালয়ে ঢুকে তাণ্ডব শুরু করে। ভাঙচুর করে বেশ কয়েকটি কম্পিউটার, আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস। এক পর্যায়ে প্রতিষ্ঠানে থাকা 35 লাখ টাকা লুট করে সরে পড়ে। ওরা প্রায় 15 থেকে 20 জন অস্ত্র সহ ছিল, দা চাপাতি টাইপের ইনস্ট্রুমেন্ট ছিল। এগুলো দিয়ে অফিসে হামলা করছে। ওই যে আমাদের পিসি, ল্যাপটপ, প্রিন্টার, অফিসের যে ইকুইপমেন্ট গুলো, এগুলো সব ভাঙচুর করছে। আর আমাদের ওই ক্যাশ টাকা ছিল স্যালারির জন্য প্রায় 35 লাখ টাকার মতো, এরকম কিছু ক্যাশ টাকা নিয়ে। মনে হচ্ছে যে ওই চাঁদা
তাই আমরা চাঁদা দিতে সম্মত হইনি, এই জন্যই এই ভাঙচুরটা করছে আর কি। অভিযোগ হামলাকারীরা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী। মূলত 2 কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে এমন হামলা। এই অভিযোগে সত্যতা মেলে সাজ্জাদের সহযোগী আরেক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফোন আলাপে। ডিডিএনের একজন পরিচালককে ফোন করে চাঁদা এবং ব্যবসার ভাগ দেওয়ার জন্য 2 দিনের সময় বেঁধে দেয় ইমন। আমি ডেভিড ইমন বলতেছি, আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন, আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করিয়েন না, বলে সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন, আর ব্যবসা বাণিজ্য করবেন না আমাদের ফলাফাইন ব্যবসা করবেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটিতে। থানায় মামলার পর হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আরিফুল ইসলাম তামিম, চ্যানেল 24, চট্টগ্রাম।